আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ, তোমাদের আর বেশি দিন সময় নাই। তো এই অল্প কয়েকদিন সময়ে ফিজিক্সের মতো যেই গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো আছে সেগুলো রিভিশন দেওয়া, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো রিভিশন দেওয়া খুবই কঠিন হয়ে যায়। তো এতটা প্রেশারের মধ্যে, এত কম সময়ের মধ্যে যাতে তাড়াতাড়ি একটা রিভিশন হয় তোমাদের, সেজন্যই হচ্ছে গিয়ে আমি একটা তাড়াতাড়ি ফাস্ট ফরওয়ার্ড রিভিশনের মতো কিছু একটা নিয়ে আসছি। এর আগে আমি হচ্ছে গিয়ে ম্যাথে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, জটিল সংখ্যা সহ ফিজিক্সের কাজ, শক্তি, ক্ষমতা এইসবের উপর ক্লাস নিয়েছি খুব অল্প সময়ের মধ্যে, 20 মিনিট, 15 মিনিট, 40 মিনিটের। যারা দেখো না তারা হচ্ছে গিয়ে দেখতে পারো। তো আজকের ক্লাসটা হচ্ছে গিয়ে আমাদের মেনলি পর্যাবৃত্ত গতি নিয়ে, ঠিক আছে? তো এই পর্যাবৃত্ত গতি মোটামুটি যত ইম্পর্টেন্ট ফর্মুলা আছে অ্যান্ড পরীক্ষায় মাস্ট যেই অংশ থেকে আসে সেগুলো হচ্ছে গিয়ে আমি এখানে রিকল করে দিব, কনসেপ্টগুলো দেখায় দিব। যাদের মোটামুটি কনসেপ্টে প্রবলেম আছে বা অনেক দিন ধরে রিভিশন দেওয়া নাই, তারা অল্প সময়ের জন্য এই ক্লাসটা দেখতে পারো। অ্যান্ড এখানে আমার নিজের করা যে শর্ট নোটটা ছিল সেটা তুলে আনছি। আমি হচ্ছে গিয়ে অ্যাডমিশনে বা এইচএসসি টাইমে কীভাবে রিভিশন দিতাম, আমি মেনলি একটা পেজ নিতাম, সাদা একটা পেজ নিতাম। ওই একটা পেজে একটা চ্যাপ্টারে যত ইম্পর্টেন্ট সূত্র আছে সব লিখে ফেলতাম। তো তোমরা হচ্ছে কি এরকম করতে পারো। এখানে দেখো আমি একটা পেজে যত ইম্পর্টেন্ট সূত্র আছে, যত চিত্র আছে, কনসেপ্টের ডেরাইভেশন সহ সব কিছু এখানে আমি দিয়ে দিছি। তো আমরা হচ্ছে কি এগুলো পরে আবার দেখবো, আবার রিকল করবো। এখানে দেখতে পারতেছে সব কিছুই আছে। আমরা চলো এখন মেইন চ্যাপ্টারে চলে যাই, মানে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি বলতে কি বোঝো? একটা বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দু দিয়ে অতিক্রম করে বারবার, মানে ধরো এই পয়েন্ট থেকে আসছে অ্যান্ড এই বিন্দু দিয়ে অতিক্রম করছে, এই পয়েন্টে গেছে, আবার যদি সেই একই পথ সে বারবার অনুসরণ করে, তাহলে সেই বস্তুর ওই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। বুঝতে পারছো? এটা হতে পারে সরল রৈখিক, হতে পারে উপবৃত্তাকার, হতে পারে বৃত্তাকার, ঠিক আছে? যে কোনো পথ, এই তিনটার যে কোনো পথ হইতে পারে। অ্যান্ড পর্যাবৃত্ত গতির আমরা মানে এই চ্যাপ্টারে মেনলি সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত যে স্পন্দন গতি আছে সেইটা নিয়ে আলোচনা করি। তো স্পন্দন গতির একটা ডেরাইভেটিভ হচ্ছে গিয়ে বা ডিফারেন্সিয়েশনাল একটা ইকুয়েশন দেখতে পারো তোমরা। সো এই অন্তরক যে সমীকরণটা আছে সেই সমীকরণটা আশা করি অনেকেই জানো। যারা জানো না তাদেরকে আমি এখানে বলে দিচ্ছি জিনিসটা। সো এই সমীকরণ থেকেই মূলত এই চ্যাপ্টারটার অর্ধেক সূত্র হয়ে যায়, মানে অর্ধেক গুরুত্বপূর্ণ জিনিসই একটা সূত্র দিয়ে হয়ে যায়। তুমি জাস্ট এই সূত্রটা যদি ভালো করে বুঝতে পারো এন্ড এটা কেমনে আসছে, কোত্থেকে আসছে, এটা যদি একটু মানে ভিজুয়ালাইজ করতে পারো, তাহলেই হচ্ছে গিয়ে হয়ে যাবে তোমার এই চ্যাপ্টার কমপ্লিট। বুঝতে পারছো? তো এটা হচ্ছে কি আমাদের পর্যাবৃত্ত গতির, ঠিক আছে? পর্যাবৃত্ত গতির যে স্পন্দন গতিটা আছে না, সেই স্পন্দন গতির অন্তরক সমীকরণ। তো এই অন্তরক সমীকরণটা কেমনে আসছে? অ্যান্ড এই যে দেখতেছো এখানে এক্স, ঠিক আছে? এক্স কি? এক্স হচ্ছে সরণ, ঠিক আছে? সরণ, এটা তো তোমরা সবাই জানো, একটা সরণ। তো এই সরণকে হচ্ছে গিয়ে টাইমের প্রজেক্টে দুইবার ডিফারেন্সিয়েশন করার পরে ওমেগা স্কোয়ার এক্স এর সাথে যদি যোগ করে দাও, তাহলে দেখতেছো এখানে আলটিমেটলি রেজাল্টটা আসতেছে 0। বাট অনেকের মাথায় প্রশ্ন, যেটা 0 কেমনে আসলো? 0 তো তখনই আসবে যখন হচ্ছে গিয়ে এই যে দুইবার ডিফারেন্সিয়েশন করার পরে, মানে এক্সকে পরপর দুইবার ডিফারেন্সিয়েশন করার পরে যদি হচ্ছে গিয়ে এমন একটা রেজাল্ট আসে যেটা এইটার ঠিক অপোজিট অ্যান্ড সমান, তাহলেই তো মানে নেগেটিভ, মানে দুটা সমান হলেই তো প্লাস মাইনাসে 0 হবে, তাই তো। তো এখন দেখি আমরা যে আসলে এটা কিভাবে আসে। মানে লজিক্যালি তো এখানে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স যদি আসে তাহলেই হচ্ছে গিয়ে ভ্যালুটা 0 হবে, রাইট? তো দেখি আমরা মাইনাস ওমেগা স্কোয়ার এক্স আসে কিনা। তো এক্স হচ্ছে গিয়ে আমাদের সরণ। এটাকে যদি আমরা আগে যে ম্যাথ পড়ে আসছি, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন পড়ে আসছি, ডিফারেন্সিয়েশনে আমি বলছিলাম যে সরণকে যদি একবার সময়ের সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবা? বেগ পাবা। অ্যান্ড এখানে আর একটু বলে রাখা ভালো, এই যে এক্সটা আছে বা সরণ আছে, এই সরণের সমীকরণটা হচ্ছে জানো কি? সরণের সমীকরণটা হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, সো এখানে এটা কি? এটা হচ্ছে কি তোমার বিস্তার, এ বিস্তার, অ্যান্ড এই ওমেগা এটা তো জানোই কি? কৌণিক কম্পাঙ্ক, রাইট? কৌণিক কম্পাঙ্ক। আর এটি তো সময়। অ্যান্ড এই ওমেগা টি প্লাস ডেল্টা, এটাকে পুরাটাকে বলা হচ্ছে গিয়ে দশা। অ্যান্ড এই ডেল্টাটা হচ্ছে গিয়ে তোমার আদি দশা। তো এটা হচ্ছে কি আমাদের মেইনলি সরণ বা এক্স এর সমীকরণ। এখন আমরা যেটা দেখতে চাচ্ছিলাম যে এই সরণকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ ডিএক্স মানে ডিডিটি অফ এক্স, সময়ের সাপেক্ষে সরণকে একবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? বেগ পাবো। এটাই তো ডিফারেন্সিয়েশন থেকে আমরা শিখছিলাম,
মানে সরণকে একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা বেগ পাই। তো এখানে যে সরণটা আছে দেখো x ইকুয়াল a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এটা যদি তোমরা হচ্ছে গিয়ে একবার ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবা? এটা তো এখানে কনস্ট্যান্ট, বিস্তারটা সবসময় কনস্ট্যান্ট না? অবশ্যই কনস্ট্যান্ট। বিস্তার মানে সর্বোচ্চ যেই সরণটা সেটা, তো সর্বোচ্চ সরণ সবসময় কনস্ট্যান্ট থাকে, তাহলে এটা তো এভাবে আসবে a। এরপর দেখো কি সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এখানে সাইন এক্স আছে, মনে মনে কি আছে এখানে সাইন এক্স আছে, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি কজ এক্স, তাহলে কি হবে কজ ওমেগা টি প্লাস ডেল্টা। বাট এখানে তো এক্স নাই, এখানে তো আছে ওমেগা টি প্লাস ডেল্টা, তো ওইটার একবার ডিফারেন্সিয়েশন হবে আমাদের চেইন রুল অনুযায়ী। সো ওইটার যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে ওমেগাটা থাকবে শুধু এখানে, তাহলে ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা, এটাই হচ্ছে গিয়ে তোমার একবার ডিফারেন্সিয়েশন করার পরে রেজাল্টটা আসতেছে। এরপর তুমি যদি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হবে, মানে আরেকবার ডিফারেন্সিয়েশন বলতে এই বেগটা যে পাইছো ভেলোসিটিটা, ওইটার আরেকবার ডিফারেন্সিয়েশন, বা যদি এক্সকে হচ্ছে কি তুমি একবারে দুইবার ডিফারেন্সিয়েশন করে ফেলো, ঠিক আছে, বা এই ভেলোসিটিটার যদি তুমি আরেকবার সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে পাবা এখান থেকে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, এটা পাবা ডিফারেন্সিয়েশন করার পরে। তাহলে দেখো এখানে মেন কাহিনীটা কই হচ্ছে, মেন কাহিনীটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে এই ওমেগা স্কোয়ারের পরে মাইনাস ওমেগা স্কোয়ারের পরে এই যে দেখতেছো জিনিসটা, এইটা কি, এটা হচ্ছে কি আমাদের যে সরণ ছিল ওইটারই সমীকরণ না? তাহলে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করার পর দেখতেছি যে মাইনাস ওমেগা স্কোয়ারের সাথে যেই জিনিসটা আসতেছে এই পার্টটাই হচ্ছে কি আমাদের এক্স, রাইট, এক্স। তাহলে এখানে তুমি এটা এভাবে লিখতে পারো ওমেগা স্কোয়ার এক্স। তাহলে দেখো দুইবার ডিফারেন্সিয়েশন করার পরে রেজাল্টটা কি আসতেছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আমাদের তো এখানে কাটাকাটি করার জন্য বা জিরো আনার জন্য মাইনাস ওমেগা স্কোয়ার এক্সই দরকার ছিল, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে কি আমরা এটা প্রমাণ করতে পারলাম যে মানে এক্সের বা সরণের দুইবার ডিফারেন্সিয়েশনের সাথে যদি আমরা ওমেগা স্কোয়ার এক্স যোগ করি তাহলে হচ্ছে গিয়ে ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে 0 আসবে। ওকে, বুঝতে পারছো? তো এখান থেকে আরেকটা জিনিস তোমরা দেখতে পারো চাইলে, আমি যদি এগুলোকে একটু ছোট করি, একটু মিনিমাইজ করি, ওকে, ধরো একটু ছোট করলাম, এখন আমাদের এই জিনিসটা করতে সুবিধা হবে। কি করতে সুবিধা হবে? আমরা এখান থেকে তিনটা সমীকরণ পাইছি না? একটা হচ্ছে সরণের সমীকরণ এক্স, আরেকটা হচ্ছে ভেলোসিটি বা বেগের সমীকরণ, আরেকটা হচ্ছে আমাদের ত্বরণের সমীকরণ। এটা কি বার করছিলাম? এটা হচ্ছে আমাদের ত্বরণের সমীকরণ। বেগকে হচ্ছে গিয়ে সময় সাপেক্ষে বা ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ত্বরণ বের হয়, এটা তো জানোই। প্রথমে সরণকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করছি, ওকে, ডিফারেন্সিয়েশন করে আমরা কি পাইছি? বেগ পাইছি। বেগকে হচ্ছে আমরা আরেকবার সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েশন করে পাইছি এ পাইছি বা ত্বরণ পাইছি। তো এইগুলো আমরা তিনটা সমীকরণ পাইছি। প্রথমে তো আমাদের সমীকরণটা দেওয়াই ছিল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এরপর পাইছি কি এ কস ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। অ্যান্ড এরপর পাইছি মাইনাস ওমেগা স্কোয়ার এ, অ্যান্ড দেন জাস্ট এই সরণেরটা আর কি মাইনাস ওমেগা স্কোয়ারের পর কি সরণের সমীকরণটাই চলে আসছে। অ্যান্ড তোমরা একটা জিনিস অবশ্যই জানো যে সরণ যেদিকে হয় ত্বরণ তার বিপরীত দিকে কাজ করে, ক্রিয়া করে। তো সরণ যদি এদিকে হয় ত্বরণ তার কি বিপরীত দিকে বা উল্টা দিকে কাজ করবে, এটা তো সবাই জানো। এখন কথা ওইটা না, কথা হচ্ছে আমরা এই তিনটা সমীকরণের যদি গ্রাফ বের করতে চাই তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি আমরা এখানে যদি একটু আঁকি, তিনটা গ্রাফ আঁকি বা একটা বড় স্ট্রেট লাইন নেই, ওকে, ধরো এটাই একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস একবার আগে ফেলি, সরি, হ্যাঁ, তো ধরো এটা ওয়াই অ্যাক্সিস অ্যান্ড এটা এক্স অ্যাক্সিস, এটাও এক্স অ্যাক্সিস, মানে তিনটার সমীকরণে একবারে হচ্ছে গিয়ে দেখাবো, এই জন্য এভাবে নিচ্ছি, বুঝছো? আশা করি বুঝতে পারছো, এখানে বোঝানোর কিছু নাই। তো এটা যদি হচ্ছে গিয়ে আমাদের ত্বরণের হয়, এটা বেগের, আর এটা ধরলাম সরণের, অ্যান্ড সবগুলোর হচ্ছে গিয়ে টাইমের সাথে হচ্ছে গিয়ে প্যারালালে কেমন হচ্ছে ডায়াগ্রামটা হচ্ছে, মানে এ ভার্সেস টি ডায়াগ্রাম, ভি ভার্সেস টি ডায়াগ্রাম অ্যান্ড এক্স ভার্সেস টি ডায়াগ্রাম আমরা এখানে বের করব বা দেখবো কেমন হয় দেখতে আসলে জিনিসটা। তো এইখানে তোমরা দেখতেছো যে সরণের সমীকরণটা এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, বা আমরা যদি এখানে সাইন এক্সের গ্রাফ বিবেচনা করি তাহলে সাইন এক্স এর গ্রাফ কেমন হয়? সাইন এক্স এর গ্রাফ কেমন হয় বলো তো? সাইন এক্স এর গ্রাফ এই যে মূলবিন্দু থেকে শুরু হয়ে এরকম হয় না? তাহলে এইটার কেমন হবে? মূলবিন্দু থেকে শুরু হয়ে এরকম হবে না? গ্রাফটা এরকমই তো হওয়ার কথা। অ্যান্ড
ত্বরণেরটাও কিন্তু সাইন এক্সেরই গ্রাফই হবে, বাট এখানে দেখো একটা মাইনাস আছে, তাহলে এটাও কিন্তু মূলবিন্দু থেকেই হবে, বাট নিচ থেকে হবে। আগেরটা উপর থেকে হয়েছিল, এটা জাস্ট নিচ থেকে হবে। দ্যাটস দ্য ডিফারেন্স আলটিমেটলি। এখানে দেখো বারবার হচ্ছে এই জিনিসটা চলে যাচ্ছে, এটা একটা গ্লিচ আর কি, বুঝছো? এটা হচ্ছে গিয়ে গ্লিচ হচ্ছে, এটার জন্য কিছু মনে করো না, বাট আলটিমেটলি গ্রাফটা এরকম হয় দেখতে। অ্যান্ড বেগেরটা দেখো কি, বেগেরটা হচ্ছে গিয়ে কজের যে গ্রাফটা আছে কজ এক্সের, সেই কজ এক্সের গ্রাফটা যদি আমরা বিবেচনা করি, কজ এক্সের গ্রাফটা কোত্থেকে হয় সবাই জানো, ছোটোকাল থেকে শিখে আসছো। কজ এক্সের গ্রাফটা হচ্ছে গিয়ে এই যে মাঝখান থেকে হয়, মানে মূলবিন্দু থেকে হয় না। এই যে একটা যে পূর্ণ, এটা এখন আসছে দেখো, মানে কি ফালতু, এই বোর্ড মাঝে মধ্যে এরকম করে। ওকে, এটা একটু বিবেচনা করো প্লিজ, এটা বোর্ডের একটা গ্লিচ। সো কজেরটা হচ্ছে এখান থেকে শুরু হয়, এই জন্য হচ্ছে এটা এখান থেকে হবে গ্রাফটা, বুঝতে পারছো? এভাবে যাবে। তো এটা হচ্ছে কি আমাদের মেনলি 3টা গ্রাফ। আমি হচ্ছে এটা আমার শর্ট নোটে আরও সুন্দর করে দেওয়া আছে, আমি লাস্টে আবার এক্সপ্লেন করতেছি। আপাতত তোমাদের বোঝানোর জন্য এই কাজটা করলাম। এখন আমরা এগুলো একটু ডিটেলসে বোঝার জন্য একটা চিত্র আঁকি। চলো একটা চিত্র যদি আঁকি, এখানে চিত্রটা আঁকবো এরকম, চিত্রটা আঁকবো একটা দড়ির মধ্যে একটা বব ঝুলাই দেবো, বুঝছো? কি ঝুলাই দেবো? একটা বব ঝুলাই দেবো। ধরো এটা একটা, আর এটা, ওকে। সো এখানে আমরা কি করব, একটা বব ঝুলাই দেব, এই যে একটা বল হচ্ছে কি আমরা দড়ির মধ্যে এখানে বাইন্দা রাখছি। বাইন্দা রাখার পরে এটাকে যদি এখান থেকে ছেড়ে দেই, এভাবে ঝুলতে থাকবে, এভাবে ঝুলতে থাকবে, এভাবে ঝুলতে থাকবে, সেটা তো সবাই জানো। এখন কাজটা হইলো গিয়ে এখানে আমাদের বেগ, ত্বরণ, সরণ এগুলোর সাথে এখানে সম্পর্কটা যেটা আছে, সেই সম্পর্কটা আমরা এখানে বাইর করব। সো চলো দেখি বাইর করলে কেমন হয়, সেটা আমরা দেখবো এখন। তো এই দড়ির একটা লেন্থ আছে এল, ওই লেন্থের কথা আমরা ভাবলাম না। আমরা যেটা ভাববো সেটা হচ্ছে গিয়ে এই বলটা যে এখানে আছে, এটা কোন অবস্থায় আছে? এটা হচ্ছে এখানে স্থির অবস্থায় আছে। বাট এই বলটাকে যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয় দড়ি থেকে, তাহলে এটা এভাবে চলে আসবে, চলে আসে এই পর্যন্ত যাইবে, হয়তো গিয়ে হচ্ছে গিয়ে আবার ব্যাক করবে, রাইট? বাট এইখানে যে আসে, এটাই হচ্ছে সাম্যাবস্থা। দড়িটা তো প্রথমে হচ্ছে গিয়ে তুমি যখন গ্র্যাভিটির টানে নিচের দিকে ছিল, মানে জি কাজ করতেছিল জাস্ট নিচের দিকে, তখন তো এইভাবে স্ট্রেইট ঝুলেছিল। বাট যখন তুমি হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করে এটাকে এদিক থেকে নিয়ে গেলাম, তখন কিন্তু সাম্যাবস্থা থেকে সরে গেছিল। তো এটা যদি সাম্যাবস্থা হয়ে থাকে, তাহলে সাম্যাবস্থায় এক্স ইকুয়াল কি হয়, বা সরণ কি হয়? সরণ হচ্ছে কি আমাদের এক্স ইকুয়াল 0 হয়। তো সরণ যদি 0 হয়, তাহলে কি এখানে কোনো ত্বরণ থাকে? ত্বরণ থাকতেছে না, কারণ সরণ যেদিকে হয় ত্বরণ তার বিপরীত দিকে হয়। এখন যদি সরণই না হয়, তাহলে ত্বরণ কেমনে হবে? তো ত্বরণও এখানে কি? ত্বরণও এখানে 0। আর এখানে বেগটা কি? বেগটা হচ্ছে সর্বোচ্চ। যখন বলটাকে তুমি এখানে উপরে নিয়ে এরপর ছেড়ে দিলা, তখন কিন্তু এই সাম্যাবস্থায় এসে এর সর্বোচ্চ বেগ পায়, বুঝছো? এই বলটা বেগ ম্যাক্সিমাম হয়। সো এখানে ভি ইকুয়াল ম্যাক্সিমাম, আর ত্বরণে এখানে লিখতে পারো এটা মিনিমাম, মানে এ মিনিমাম ইকুয়াল 0, আর ভি ইকুয়াল এখানে ম্যাক্সিমাম হচ্ছে। সো ভি যদি এখানে ম্যাক্সিমাম হয়, তাহলে কি হবে বলো তো? ভি এর সাথে কিসের সম্পর্ক আছে? ভি এর সাথে হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তির সম্পর্ক আছে। সো গতিশক্তি তখনই সর্বোচ্চ হবে যখন বেগ সর্বোচ্চ হবে। সো এখানে আমাদের কাইনেটিক এনার্জি বা ইকে ইকুয়াল হাফ mv² ম্যাক্স, এটাও কি সর্বোচ্চ গতিশক্তি। অ্যান্ড যেহেতু এখানে কোনো সরণ হচ্ছে না, তাই এখানে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি কি 0, বিকজ এটা এই ফেজে আছে। এটাকে এখানে গ্রাউন্ড ফেজ ধরতে হবে, বুঝছো? মানে আমরা তো ভূপৃষ্ঠে গ্রাউন্ড ফেজ বা ভূপৃষ্ঠের যে সারফেস আছে সেটা চিন্তা করে উপরে যদি কোনো বস্তু তুলে, তাহলে তার বিভব শক্তি বাইর করে। বাট এই সরল দোলকের ক্ষেত্রে আমাদের এই বলটা সাম্য অবস্থায় যেখানে থাকে, সেটাকে গ্রাউন্ড ফেজ ধরে এরপর হচ্ছে বিভব শক্তি বাইর করতে হয়। তো এইখানে যে থাকে না, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় থাকে। এই যে হাইটটা আছে, এই হাইটটা হচ্ছে এখানে সর্বোচ্চ উচ্চতা, বুঝছো? এইচ। সো এইখানে mgh বা বিভব শক্তি ইপি ইকুয়াল ম্যাক্সিমাম, বুঝছো? ইপি ইকুয়াল কি ম্যাক্সিমাম হয়। অ্যান্ড এখানে ইকে ইকুয়াল কি হয়? তাহলে 0 হয় যদি ইপি ইকুয়াল ম্যাক্সিমাম হয়। বিকজ আমরা জানি, আমরা শিখে আছি ছোট থেকে যে গতিশক্তি যদি সর্বোচ্চ হয়, তাহলে বিভব শক্তি 0 হয়, আর বিভব শক্তি যদি সর্বোচ্চ হয়, তাহলে গতিশক্তি 0 হয়। অ্যান্ড যদি বিভব শক্তি
ঠিক আছে, সর্বোচ্চ অবস্থায় থাকে, এরপর যদি তুমি সেখান থেকে ছেড়ে দাও তাহলে ধীরে 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 হাইট বা উচ্চতা কমার সাথে সাথে বিভব শক্তি কমতে থাকে অ্যান্ড একটা ভ্যালোসিটি একটা সময় পর পর একটু 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 করে বাড়ে অ্যান্ড বাড়ার সাথে সাথে গতিশক্তিটা বাড়ে অ্যান্ড বিভব শক্তিটা হচ্ছে গিয়ে এভাবে প্যারালালি কমে, মানে রেশিও মেনটেন করে। অ্যান্ড যখন মানে বেগটা সর্বোচ্চ হিট করে এখান থেকে পড়তে পড়তে এখানে গিয়ে সর্বোচ্চ বেগ হিট করে, তখন হচ্ছে গিয়ে বিভব শক্তি একদম জিরো হয়ে যায় অ্যান্ড বস্তুটার গতিশক্তি সর্বোচ্চ হয়ে যায়। সো এইভাবে আমাদের হচ্ছে গিয়ে ইপি প্লাস ইকে ইকুয়াল ই টোটাল বা সর্বোচ্চ এনার্জি পায়। অ্যান্ড এইখানে যে দেখতেছো না হাফ এম বি স্কোয়ার ম্যাক্স, আমরা কি শিখে আসছিলাম? ভি এর একটা সূত্র শিখে আসছিলাম না এখান থেকে, ভি ইকুয়াল ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। সো এখান থেকে তোমরা কি লিখতে পারো? এখান থেকে তোমরা বেগের একটা সূত্র লিখতে পারো। সেই বেগের সূত্রটা হচ্ছে গিয়ে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই সূত্রটা আসে। আর এখান থেকে তো ত্বরণের একটা সূত্র পাইছিলাই, এই যে এটা এ ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। বাট এখানে বেগের তুমি সর্বোচ্চ যে বেগটা আছে সেটা কখন পাবা? সেটা পাবা যখন হচ্ছে গিয়ে তোমার এক্স ইকুয়াল জিরো হবে। মাত্রই দেখে আসলাম, এই যে এখান থেকে দেখে আসছি যে এক্স ইকুয়াল জিরো হলে ভি ম্যাক্সিমাম হয়। তাহলে এক্স ইকুয়াল যদি জিরো হয় তাহলে এখানে সূত্রের মধ্যে কি আসতেছে? রুট ওভার এ স্কোয়ার শুধু, তাহলে ওমেগা এ হচ্ছে এখানে আমাদের ভি ম্যাক্সিমাম, বুঝছো? ওমেগা এ কি? ভি ম্যাক্সিমাম, রাইট? সো এখানে তুমি গতিশক্তির ক্ষেত্রে যদি ভি স্কোয়ারের মানে ভি এর জায়গায় ওমেগা এ লাগায় দাও তাহলে কি হবে? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, রাইট? ওমেগা স্কোয়ার কি? এ স্কোয়ার, এটা পাচ্ছ। ওকে, সো এখানে তো কোনো সমস্যা নাই আপাতত। অ্যান্ড এখানে এম ওমেগা স্কোয়ারে তুমি কি লিখতে পারো? আমরা জানি যে আমরা কি জানি? আমরা জানি কে ইকুয়াল এম ওমেগা স্কোয়ার। ওকে, কে ইকুয়াল কি? এম ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। সো এই কে ইকুয়াল যদি এম ওমেগা স্কোয়ার হয়ে থাকে তাহলে এখানে যদি তুমি কেটা বসায় দাও তাহলে কি পাচ্ছ? হাফ কে এ স্কোয়ার, হাফ কে স্কোয়ার পাওয়া যাচ্ছ। সো হাফ কে এ স্কোয়ার এটা হচ্ছে তোমার গতিশক্তির সূত্র হচ্ছে। অ্যান্ড বিভব শক্তিও তুমি চাইলে এটা লিখতে পারো এখানে, হাফ কে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটাও তো আলটিমেটলি বিভব শক্তি। কজ ই কে যদি ম্যাক্সিমাম হয় তাহলে ইপি জিরো হবে অ্যান্ড এটাই হচ্ছে ই টোটাল। সো এখানে যেটা আছে ওইটা হচ্ছে আলটিমেটলি ই টোটাল। সো এই যে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বা হাফ কে এ স্কোয়ার, এটা হচ্ছে কি তোমার এ টোটালের সূত্র লিখতে পারো। অ্যান্ড ইপি এর যদি আলাদা করে তুমি সূত্র লিখতে চাও বা বিভব শক্তির আলাদা সূত্র, সেটা হচ্ছে গিয়ে হাফ কে এক্স স্কোয়ার। অ্যান্ড ইকে এর ক্ষেত্রে যদি তুমি আলাদা করে সূত্র লিখতে চাও তাহলে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন যদি ই টোটালের সূত্র অনুযায়ী মানে ইকে প্লাস ইপি অ্যাড করো তাহলে দেখতে পারবা যে হাফ কে, এই যে এখানে ব্র্যাকেটটা যদি সরায় দাও, এ স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার প্লাস আবার ইপি ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার, রাইট? তাহলে দেখো এখানে কি এটা কাটা যাচ্ছে। আলটিমেটলি আমি যেটা বলছিলাম যে হাফ কে এ স্কোয়ার এটা হচ্ছে কি টোটাল শক্তি যেটা আছে সেই টোটাল শক্তি বা মোট শক্তিটার সূত্রই, সেটা কি বুঝতে পারছো এখান থেকে? আশা করি বুঝতে পারছো। তো এখান থেকে তুমি দেখতে পারতেছো যে হাফ কে এক্স স্কোয়ার অ্যান্ড হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই দুটো হচ্ছে পরপর বিভব শক্তি অ্যান্ড গতিশক্তির সূত্র। সো এই বিভব শক্তি আর গতিশক্তির সূত্র থেকে তুমি কিন্তু এদের গ্রাফটা বের করতে পারবা। সো এটার সাথে কিসের মিল পাচ্ছ তুমি? প্রথম দেখায় কিসের মিল পাচ্ছ? ইপি ইকুয়াল যে হাফ কে এক্স স্কোয়ারটা আছে এটার সাথে তুমি কি ওয়াই ইকুয়াল যে আমরা 4x স্কোয়ার পরাবৃত্ত সমীকরণটা শিখছিলাম ওটার মিল পাচ্ছ না? এটা তো কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা তুমি হচ্ছে গিয়ে এই 4 কনস্ট্যান্টের সাথে মিলাইতে পারো অ্যান্ড এনে এক্স স্কোয়ার আর ইপি কে হচ্ছে গিয়ে ওয়াই সাথে তুলনা করতে পারো। তাহলে এটা একটা কি পরাবৃত্তের সমীকরণ না? অ্যান্ড এই পরাবৃত্ত সমীকরণ কোন দিকে আছে? পজিটিভ সাইডে আছে, বিকজ এখানে পজিটিভ। সো এটা যদি পজিটিভ সাইডে থাকে তাহলে কি হবে? তাহলে হচ্ছে গিয়ে তোমার ওয়েট, হ্যাঁ ঠিকই তো আছে। সো এটা যদি পজিটিভ সাইডে থাকে তাহলে এই সমীকরণটা কিভাবে হয়? পজিটিভ সাইডে থাকলে এই y ইকুয়াল 4x স্কোয়ার সমীকরণ এই দিকে হয়, রাইট? সো এটাই হচ্ছে গিয়ে তোমার ইপি এর সাথে টাইমের যেই সমীকরণটা আছে বা গ্রাফটা আছে সেই গ্রাফটা, বুঝতে পারছো? একটা পরাবৃত্তের গ্রাফ হয়, পরাবৃত্তের একটা কি হয়? গ্রাফ হয়। অ্যান্ড ই কি ইকুয়াল হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে যদি তুমি হচ্ছে গিয়ে এটাকে জিরো ধরে নাও
এটাকে যদি তুমি 0 ধরে নাও তাহলে হচ্ছে কি হয় মাইনাস এক্স স্কোয়ার হয় না, মাইনাস এক্স স্কোয়ার হয়, বিকজ এটা কি এ হচ্ছে কনস্ট্যান্ট। সো এটা বাদ দাও, এটা বাদ দিলে কি থাকতেছে এ কনস্ট্যান্ট, হাফ কে এ কনস্ট্যান্ট, এগুলো সব কনস্ট্যান্ট, তাহলে ই কি ইকুয়াল মাইনাস এক্স স্কোয়ার থাকতেছে। আমাদের এখানে ছিল শুধু এক্স স্কোয়ার, যেহেতু এখানে মাইনাস এক্স স্কোয়ার থাকতেছে তাহলে ও ইকুয়াল মাইনাস যে 4x স্কোয়ারের যে মানে গ্রাফটা ছিল সেই গ্রাফটা এখানে আমরা ইউজ করব। সেটা কোন দিকে থাকে, সেটা ঠিক মানে এই উল্টাটা হয়, এভাবে হয়, রাইট। এটা কি ওয়াই ইকুয়াল মাইনাস 4x স্কোয়ারের গ্রাফ, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়াল 4x স্কোয়ারের গ্রাফ, মানে পরাবৃত্তের সমীকরণ যেটা আছে সেই পরাবৃত্তের সমীকরণ যে গ্রাফ হয় সেই গ্রাফগুলো। তাহলে এটা হচ্ছে আমাদের কে এর টাইমের সাথে সম্পর্কের যে গ্রাফ তৈরি হয় সেইটা, বুঝছো, বুঝতে পারছো? সো এটা আমি এখানে আরও সুন্দর করে আমার প্রথম স্লাইডে বা আমার এখানে দেখো দিয়ে দিছে, এগুলো আমরা লাস্টে আবার রিক্যাপ করবো বা রিকল করবো। আপাতত তোমাদের দেখালাম যে গ্রাফগুলো কেমনে হয়, অ্যান্ড হচ্ছে এখানে সূত্র দেখে তুমি কীভাবে বুঝতে পারবা যে কোনটা গ্রাফ আসলে কোনটা। এত এমসিকিউর জন্য মুখস্থ করার কোনো দরকার নেই, মানুষ এমসিকিউর জন্য এগুলো মুখস্থ করে পাগলা হয়ে যায়। তো এগুলো আশা করি ইনিশিয়াল যে কথাবার্তাগুলো সেগুলো বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে গিয়ে সরল দোলকের ক্ষেত্রে টাইমের সাথে যে দৈর্ঘ্যের সম্পর্কগুলো আছে না সেই দৈর্ঘ্যের সম্পর্কগুলো বের করবো। একটু আগে বলছিলাম যে এখানে একটা সরল দোলকের একটা লেন্থ দেওয়া থাকে, রাইট। এখানে একটা সরল দোলকের লেন্থ দেওয়া থাকে বা এল থাকে, এখানে একটা বব থাকে, এটার একটা ভর থাকে, বা ওই ভরটাকে আমরা তেমন একটা ধরি না, বা ধরলে হচ্ছে গিয়ে ওটা দ্বারা ম্যাথ করা যায়, বাট আপাতত দৃষ্টিতে আমরা এখানে ম্যাথ করার টাইমে এই ভরটা এখানে কাউন্ট করব না, বুঝতে পারছো? সো এখানে যদি আমাদের একটা সরল দোলক বারবার হচ্ছে গিয়ে একটা পয়েন্টকে, এই একটা নির্দিষ্ট পয়েন্টকে, এই যে এখান দিয়ে যাচ্ছে এই পথটাই তো বারবার অতিক্রম করবে সে, রাইট। সো এই পথটা যে অতিক্রম করবে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে এই বলটা যে অতিক্রম করতেছে এই গতিটাকেই তো আমরা পর্যাবৃত্ত গতি বলি। অ্যান্ড এই পর্যাবৃত্ত গতি বা এই বস্তুটার যে পথটা অতিক্রম করতেছে এই পথ অতিক্রম করার সময় তার একটা পর্যায়কাল থাকে, রাইট। সো সেই পর্যায়কাল বের করার একটা সূত্র তোমরা সবাই শিখে আসছো, সেই সূত্রটা হচ্ছে টি ইকুয়াল 2π √L ডিভাইডেড বাই জি, রাইট। অ্যান্ড একটু আগে আরেকটা সূত্র আমি এখানে দেখাইছিলাম, কই গেল, এই যে এখানে আরেকটা সূত্র আমি কই দেখাইছিলাম কে ইকুয়াল এম ওমেগা স্কোয়ার, এখানে দেখাইছিলাম, রাইট। সো এখান থেকে আমরা কি বের করতে পারি, চাইলে এম বের করতে পারি, এম ইকুয়াল কি হয় তাহলে, সরি এখান থেকে আমরা ওমেগা বের করতে পারি, এখান থেকে কি ওমেগা বের করতে পারি, ওমেগা √k ডিভাইডেড বাই এম, রাইট, √k ডিভাইডেড বাই এম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে দেখতেছিলাম 2π √L ডিভাইডেড বাই জি, এটা হচ্ছে গিয়ে পর্যায়কাল নির্ণয়ের একটা সূত্র, পর্যায়কাল নির্ণয়ের একটা সূত্র, রাইট। লেখাগুলো খুবই খারাপ হচ্ছে, সরি ফর দ্যাট, আসলে রিভিশন দিচ্ছি তো এখানে এত সুন্দর করে লেখার ইচ্ছা হয় না। সো এটা হচ্ছে পর্যায়কাল। তো এই পর্যায়কালের ক্ষেত্রে যে জিটা দেখতেছো সেটা হচ্ছে কি আমাদের অভিকর্ষ স্তরণ যেটা আছে সেই অভিকর্ষ স্তরণ এখানে বসাইতে হবে। বাট সবসময় যে অভিকর্ষ স্তরণ থাকবে এমন না। একটা লিফটের মধ্যে যদি তোমার হচ্ছে গিয়ে একটা লিফটের মধ্যে একটা সরল দোলক থাকে তাহলে সেখানে হচ্ছে গিয়ে আমাদের এটার পর্যায়কাল বের করতে বলতে পারে। অ্যান্ড সেখানে লিফটটা যদি উপরে উঠে তাহলে হচ্ছে গিয়ে আমরা জানি যে একটা এক্সটার্নাল ত্বরণ সৃষ্টি হয়, সেটা হচ্ছে এ। অ্যান্ড এই এক্সটার্নাল ত্বরণটা হচ্ছে উপরের দিকে উঠলে অ্যাড হয়, অ্যান্ড নিচের দিকে যদি নামে লিফটটা তাহলে হচ্ছে গিয়ে বাদ যায় বা মাইনাস করতে হয়। তাহলে আমরা এখানে জি প্লাস এ অথবা জি মাইনাস এ এটাও করা লাগতে পারে। এই নিচের যেই আমরা ত্বরণটা ইউজ করব সেটা যে সবসময় যে 9.8 মিটার পার সেকেন্ড মানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারই থাকবে এরকম না, রাইট। এখানে চেঞ্জেস আসতে পারে, লিফটে যদি থাকে এরকম হইতে পারে বা নিচে গেলে এরকম হইতে পারে। আবার এই টি এর সাথে বা পর্যায়কালের সাথে কিন্তু এইটার মানে এল এর টি ইজ প্রপোর্শনাল টু √L, মানে এটা সমানুপাতিক সম্পর্কে আছে। অ্যান্ড নিচেরটা মানে অভিকর্ষ ত্বরণ এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে বা ডিসপ্রপোর্শনাল, ওকে। সো একটা প্রপোর্শনাল আর একটা ডিসপ্রপোর্শনাল। এখন দেখো, এখন এমন বলতে পারে যে এই দৈর্ঘ্য কমানো হয়েছে, দৈর্ঘ্য বাড়ানো হয়েছে, দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ করা হয়েছে, দৈর্ঘ্য হচ্ছে তিনগুণ করা হয়েছে, তাহলে হচ্ছে পর্যায়কাল কতটুকু চেঞ্জ হয়েছে, পর্যায়কাল কতটুকু বৃদ্ধি করা হয়েছে, হ্রাস করা হয়েছে, বা কতটুকু বৃদ্ধি করলে দ্বিগুণ হবে এটার দৈর্ঘ্য, তিনগুণ হবে এটার দৈর্ঘ্য। বা এখানে যদি গ্র্যাভিটির ক্ষেত্রে আমরা চিন্তা করি তাহলে হচ্ছে কি ওই যে সরল দোলকটা আছে সেটা যদি পাহাড়ের উপরে তোলা হয় তাহলে কিন্তু গ্র্যাভিটির একটা চেঞ্জেস আসে। আবার যদি নিচে নামানো হয় মানে
সেন্টারের দিকে নেওয়া হয়, পৃথিবীর কেন্দ্রের দিকে, গর্তের দিকে নেওয়া হয়, কুয়াতে নিচে ফেলে দেওয়া হয়, এরকম কিছু করা হয়, তাহলে কিন্তু গ্র্যাভিটির চেঞ্জেস আসে। সো এই চেঞ্জেসের জন্য তোমার এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক আর সমানুপাতিক সম্পর্ক এগুলো খুব ভালো করে বুঝতে হবে। ওকে, এগুলো ভালো করে বুঝে এখানে T2/T1 ইকুয়াল √L2/L1 অ্যান্ড এটা কি হবে √G1/G2। অ্যান্ড তোমরা হচ্ছে কি মহাকর্ষ অভিকর্ষ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা এই জি এর সাথে মানে এই গ্র্যাভিটির সাথে নিচে যদি নামানো হয়, উপরে যদি তোলা হয়, তাহলে হচ্ছে আর বা পৃথিবীর যেই কেন্দ্র থেকে দূরত্বটা আছে ভূপৃষ্ঠ পর্যন্ত সেইটা অ্যান্ড হচ্ছে কি যতটুকু হচ্ছে গভীরে বা যতটুকু হাইটে তোলা হয় সেটার সাথে সম্পর্কের সাথে সাথে ওঠানামার সাথে গ্র্যাভিটির যে চেঞ্জেস আছে সেগুলো সূত্র শিখে আসছিল। আমি তোমাদের জন্য আরও সহজ করে দিছি, এখানে আমি লিখে দিছি যে এটা যদি চেঞ্জেসটা আসে তাহলে কি হবে। যদি উপরের দিকে ওঠে, ওকে, যদি কি হয় উপরের দিকে ওঠানোর পর সরল দোলকটা, তাহলে হচ্ছে গ্র্যাভিটির কি চেঞ্জেস আসবে সেটা হচ্ছে গিয়ে তোমার যদি প্রথমে আদি G1 অ্যান্ড পরে যদি হচ্ছে গিয়ে G2 হয়, তাহলে হচ্ছে গিয়ে √G1/G2 ইকুয়াল 1 + H/R হয়। ওকে, 1 + H/R হয়। তোমরা হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করার পরে এটাই পাবা। সো তোমরা হচ্ছে গিয়ে এখানে এটাই বসাবা যদি উপরে তোলা হয়, আর যদি গভীরে নেওয়া হয়, নিচের দিকে নেওয়া হয়, পৃথিবীর সেন্টারের দিকে নেওয়া হয়, তাহলে হচ্ছে কি বসাবা এখানে 1 - R/H বসাবা। এগুলা বসায় হচ্ছে কি তোমরা এখানে T2/T1 বা যে অনুপাতটা আছে সে রেশিওটা বাইর করতে পারো, বা এখানে T2 বাইর কইরা T2 হচ্ছে গিয়ে T1 এর কত গুণ হয়েছে সেটাও বাইর করতে পারবা, রাইট। সো এগুলো হচ্ছে কি এখান থেকে বুঝতে পারলা। এন্ড এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বইলা দিই নাই, সেটা হচ্ছে এখন বলবো। তোমরা হচ্ছে এখানে জি দেখতে পারতেছো, বাট এই জিটা কিন্তু সব সময় কনস্ট্যান্ট থাকে না, আমি বইলা দিছি। যেটা হচ্ছে উপরে তুললে বা নিচে নামাইলে এটা চেঞ্জ হইতে থাকে। এখন যদি উপরে তুলতে একদম মহাকাশে নিয়ে যাও তাহলে কি হবে, মহাকাশে বা স্পেসে কিন্তু গ্র্যাভিটি জিরো, এটা সবাই জানো। দ্যাটস ওয়াই কিন্তু মানুষ এরকম মানে কোনো গ্র্যাভিটি নাই দেখেই তো নিচের দিকে পড়া যায় না। আবার পৃথিবীর একদম সেন্টারেও গ্র্যাভিটি জিরো। স্পেস অ্যান্ড পৃথিবীর সেন্টারে গ্র্যাভিটি যদি জিরো হয়ে থাকে তাহলে তোমরা সবাই জানো যে কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করলে কি হয়, ইনফিনিটি হয়। ওকে, মানে এটার ভ্যালু কি হবে, ইনফিনিট হবে। আবার রিফাত একাডেমির মতো ভাইবো না যে কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে রেজাল্ট শূন্য হয়। এটা কিন্তু রিফাত একাডেমি না। ওকে, বেসিক অনেক স্ট্রং রাখো। সব 26 ঘন্টার আলতু ফালতু ক্লাস করে যারা আসছো, তোমরা তো আসো নাই, তোমরা এই 26 ব্যাচ, আশা করি তোমরা এইসব ট্র্যাশ দেখো নাই। তো এখন হচ্ছে কি আমরা মোটামুটি সব দেখে বললাম যে সেন্টারে থাকলে বা স্পেসে থাকলে সরল দোলকটা, তাহলে হচ্ছে গিয়ে সোজা বাংলা কথায় এটার কোনো পর্যায়কাল কি হবে, পর্যায়কাল হচ্ছে গিয়ে ইনফিনিট হবে। অ্যান্ড এইটা পরীক্ষা MCQ আসতেই পারে, অ্যান্ড আসার একটা অনেক বড় চান্স আছে। এইটা অ্যাডমিশনে শিওর আসবে, কোনো একটা পরীক্ষায়, কোনো একটা অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় শিওর 100% গ্যারান্টি এটা আসবে। এখন দেখো এই যে সরল দোলক পাহাড়ে তোলা বা নিচে নামানোর ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমাদের আরেকটা চেঞ্জ হইতে পারে। তো ধরো একটা ঘড়ি আছে, সেই ঘড়িকে হচ্ছে পাহাড়ে তোলা হয়েছে। সো সেই ঘড়িটার হচ্ছে গিয়ে পাহাড়ে তোলার কারণে স্পিড বাইরে গেছে, ফাস্ট হয়ে গেছে, এত সেকেন্ড ফাস্ট হয়েছে, ধর 2 সেকেন্ড ফাস্ট হয়েছে। বা হচ্ছে গিয়ে তোমার নিচে নামানোর কারণে বা ডিপে বা মানে গভীরে নেওয়ার কারণে সেটারও হচ্ছে গিয়ে স্লো হয়ে গেছে বা ফাস্ট হয়ে গেছে, এরকম কিছু বইলা দিল। সো এই স্লো ফাস্টের কারণে তোমার যে পরবর্তীতে যে পর্যায়কালটা আছে সেই পর্যায়কালটা বের করা লাগতে পারে। অ্যান্ড সেই পর্যায়কালটা বের করার একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে T2 ইকুয়াল, যদি দিনে বলে একদিনে এতটুকু ফাস্ট হয়েছে, তাহলে 86,400 ডিভাইডেড বাই 86,400 প্লাস মাইনাস n and into 2। ওকে, সো T2/T1 এটা তোমরা হচ্ছে এভাবে বাইর করতে পারো। আমি এই সূত্রটা হচ্ছে গিয়ে শুরুতেও লিখা দিয়েছিলাম, এই যে এখানে দেখো লিখা দিয়েছিলাম। তো এখানে যে nটা আছে না, সেই nটা হচ্ছে গিয়ে কতটুকু বাড়ছে বা বৃদ্ধি পাইছে, মানে কতটুকু ফাস্ট হয়েছে বা কমছে সেটা। যদি 2 সেকেন্ড 3 সেকেন্ড এরকম করে হচ্ছে গিয়ে বাড়ে বা কমে সেটা এখানে বসাবা। এখন যদি বৃদ্ধি পায়, যদি বাড়ে, ঠিক আছে, সময়টা বাড়ে, তাহলে হচ্ছে কি তোমার প্লাস নিতে হবে। এখানে দেখো কি আছে, প্লাস মাইনাস আছে। সো প্লাস নিবা যখনই বলবে বৃদ্ধি পেয়ে গেছে, বেড়ে গেছে, ফাস্ট হয়ে গেছে, তখন হচ্ছে গিয়ে প্লাস নিতে হবে। আর যখন বলবে যে স্লো হয়ে গেছে, কমে গেছে, তখন এই এনার্জি ভ্যালুটা আছে সেটা হচ্ছে গিয়ে মাইনাসে নিতে হবে, মানে এখানে মাইনাস দিতে হবে, বুঝছো। অ্যান্ড এখানে দেখতেছো 3600 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 3600 প্লাস মাইনাস এনও আছে। আচ্ছা, এখানে যে 2টা আছে না, এই 2টা হচ্ছে গিয়ে প্রথম যেই পর্যায়কালটা থাকে সেটাই, বুঝছো, ঘড়ির যে প্রথম পর্যায়কালটা থাকে সেটাই। এখানে আমি আবার T1 দিছি, কি এটা ভুলে দিয়ে দিছি। সো প্রথম তো পর্যায়কাল
2 থাকে, ঘড়ির কাঁটা সেকেন্ডের কাঁটার পর্যায়কাল কত ভাই? সেকেন্ডের কাঁটার পর্যায়কাল কত? 2 বা 2। এটা হচ্ছে গিয়ে বারবার আসে, পরীক্ষা অনেক আসবে। সেকেন্ড, ঘড়ির কাঁটার সেকেন্ডের কাঁটার পর্যায়কাল হচ্ছে গিয়ে 2, এটা হচ্ছে গিয়ে মাথায় রাখো। সো এখানে দেখো 86,400 আছে, এটা হচ্ছে গিয়ে দিনের বেলা যদি মানে একদিনে কতটুকু হয় সেটা, একদিনে কতটুকু চেঞ্জ আসে সেটা। আর হচ্ছে গিয়ে তোমার যদি বলে ঘন্টার ক্ষেত্রে 1 ঘন্টার ক্ষেত্রে হচ্ছে গিয়ে 3600 হবে। ওকে, 1 ঘন্টা সমান সমান কত? 3600 সেকেন্ড। আর একদিন সমান সমান 86,400 সেকেন্ড। দ্যাটস ওয়াই আমরা এই দুইটা সূত্র পাইছি। ওকে, সো আমাদের মোটামুটি চ্যাপ্টারটা এখানেই কমপ্লিট হয়ে গেছে। আমরা হচ্ছে গিয়ে এখান থেকে সূত্রগুলো আরেকবার হচ্ছে গিয়ে রিক্যাপ করবো বা রিকল করবো, বুঝতে পারছো? রিকল করার কারণে হচ্ছে গিয়ে তোমরা মানে এখান থেকে আরো কিছু জিনিস যদি বাদ পেরে থাকে সেগুলো জানতে পারবা। তো চলো আমরা দেরি না করে এখান থেকে রিকল করে ফেলি। সো এখানে দেখতেছো আমি সেম জিনিসই করছি, পর্যাবৃত্ত গতি চ্যাপ্টার লেখা আছে, আর নিচে হচ্ছে গিয়ে আমাদের যে অন্তরক সমীকরণটা আছে স্পন্দন গতির সেটা এখানে দেওয়া আছে। এন্ড এটা থেকে যে x = a sin omega t plus delta এটা লেখা আছে। এন্ড এটা একবার ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে আমরা ভেলোসিটি সমীকরণ পাই, সেটা হচ্ছে ওমেগা a cos omega t plus delta। এন্ড এটা হচ্ছে কি আমরা আবার লিখতে পারি ওমেগা a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। আলটিমেটলি এটা থেকে তুমি এটা বের করতে পারবা ক্যালকুলেশন করে, বুঝতে পারছো? এন্ড এরপরে দেখো v ম্যাক্সিমাম ইকুয়াল ওমেগা a হয় যখন হচ্ছে কি x = 0 হয়। x = 0 কখন হয়? যখন সাম্য অবস্থায় থাকে, এরকম ভাবে থাকে, ঠিক আছে? এরকম ভাবে না, এরকম ভাবে থাকে, তখন হচ্ছে গিয়ে তোমার কি হয়? x = 0 হয়। এন্ড এরপর এই ভেলোসিটি আরেকবার ডিফারেন্সিয়েশন করলে বা হচ্ছে কি তোমার যে আগের এক্সটা ছিল এটাকে যদি তুমি দুইবার ডিফারেন্সিয়েশন করে ফেলতে একবারে, তাহলে তোমরা কি পাই যাবে? ত্বরণ পাই যাবা। এন্ড এই ত্বরণটা কি হয়? মাইনাস ওমেগা স্কোয়ার a sin ওমেগা t প্লাস ডেল্টা। এখন এখানে a sin ওমেগা t প্লাস ডেল্টাটা কি? তোমার x এর সমীকরণ, এই জন্য মাইনাস ওমেগা স্কোয়ার x এখানে লিখছি। তো এই যে a ম্যাক্সিমাম কখন হবে? যখন হচ্ছে গিয়ে তোমার এই এক্সটা যেটা আছে না সরণটা, ওটা হচ্ছে গিয়ে বিস্তার হবে। মানে যখন বিস্তার মানে সর্বোচ্চ সরণ যেটা হয় বা বিস্তার হয়, তখনই হচ্ছে গিয়ে এ ম্যাক্সিমাম হয় বা প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার এ হয়। মানে যখন হচ্ছে গিয়ে এরকম পর্যায়ে থাকে না, এই যে এইরকম একদম এই পর্যায়ে মানে বিস্তার যখন হচ্ছে গিয়ে থাকে বা সর্বোচ্চ সরণ যখন হয়, তখনই হচ্ছে গিয়ে তোমার অ্যাক্সিলারেশনটা কি হয়? অ্যাক্সিলারেশনটা ম্যাক্সিমাম হয় বা ত্বরণটা ম্যাক্সিমাম হয় যখন x = a হবে, বুঝতে পারছো? অ্যান্ড দেন কণার শক্তি দেওয়া আছে এখানে, আমি এটা দেখাইছিলাম যে হাফ কে a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এটা হচ্ছে গতি শক্তির, আর হাফ কে x স্কোয়ার এটা হচ্ছে গিয়ে তোমার বিভব শক্তির। অ্যান্ড এইখানে তোমার যে গ্রাফটা হয় সেটাও আমি দেখাইছিলাম যে হাফ কে x স্কোয়ার এটা হচ্ছে গিয়ে তোমার y = 4x স্কোয়ার বা পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করে। এন্ড এটা পজিটিভ সাইডে থাকায় এটা হচ্ছে গিয়ে x এর উপরের দিকে আছে। আর যদি হচ্ছে গিয়ে আমাদের নেগেটিভ সাইডে হয় বা হচ্ছে গিয়ে a স্কোয়ারটা যদি আমরা এটা 0 ধরি বা এটা হচ্ছে কনস্ট্যান্ট তো আলটিমেটলি এখানে ধরা হবে না। সো এখানে মাইনাস x স্কোয়ার এটা আলটিমেটলি কি করে? নিচের দিকে নির্দেশ করে। বা y = -4x স্কোয়ারের যেই সমীকরণটা আছে বা পরাবৃত্তের উল্টা সমীকরণটা, সেটা হচ্ছে গিয়ে নির্দেশ করে। দ্যাটস ওয়াই এটা হয়েছে, বুঝছো? উল্টা পরাবৃত্ত, এটা হচ্ছে সোজা পরাবৃত্ত। সো এটা হচ্ছে কি ইকে ভার্সেস এক্স এর, আর এটা হচ্ছে ইপি ভার্সেস এক্স এর গ্রাফ। অ্যান্ড দেন আমরা এখানে আরও হচ্ছে কি এগুলা গ্রাফও দেখে আসছি যে সময়ের এ ভার্সেস টি, ভি ভার্সেস টি অ্যান্ড এক্স ভার্সেস টি, এগুলো গ্রাফগুলো কেমনে হয় এগুলো তোমরা হচ্ছে এভাবে নোট ডাউন করে ফেলতে পারো। অ্যান্ড এখানে সাথে সাথেই দেওয়া আছে এক্স এরটা, ভি এরটা অ্যান্ড এ এরটা, বুঝতে পারছো? এখানে আমাদের একটা সরল দোলকও নেওয়া হয়েছে, নেওয়ার পরে ছেড়ে দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে এটা যে সর্বোচ্চ বিস্তার এটা লেখা আছে। এটা সর্বোচ্চ বিস্তার হওয়ার কারণেই আমাদের হচ্ছে গিয়ে যখন সর্বোচ্চ বিস্তারে থাকে তখন হচ্ছে গিয়ে অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম হয়। অ্যান্ড এক্স যদি ম্যাক্সিমাম হয় তখন হচ্ছে প্লাস মাইনাস এ হইতে পারে, যদি এই দিকে থাকে তাহলে হচ্ছে মাইনাস এও নিতে পারো, বুঝছো? এদিকে থাকলে প্লাস। সো এখানে ভেলোসিটি মিনিমাম মানে 0। অ্যান্ড ভেলোসিটি মিনিমাম হওয়ার কারণে গতিশক্তি মিনিমাম, কারণ হাফ mv স্কোয়ার আমরা জানি। সো এখানে যদি v 0 হয় তাহলে তো গতিশক্তি থাকবে না, আর এখানে গতিশক্তি থাকারও কথা না, এখানে কোনো ভেলোসিটি নাই, রাইট? সো এখানে আরেকটা কি ইপি মানে বিভব শক্তিটা সর্বোচ্চ হয়। অ্যান্ড ইকে প্লাস ইপি ইকুয়াল হচ্ছে কি এখানে কি হয়? হাফ m ওমেগা স্কোয়ার a স্কোয়ার। এটা আমি দেখাইছিলাম যে হাফ কে a স্কোয়ার হয় শেষমেশ। এগুলো সব দেখে আসছি আমরা। এখানে ইপি = 0, এখানে ইকি আবার ম্যাক্সিমাম, এখানে হচ্ছে গিয়ে ত্বরণ হচ্ছে 0, আর এখানে ভি ম্যাক্স হচ্ছে গিয়ে ওমেগা এ, আর ওমেগা √a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। এখানে হচ্ছে x = 0, মানে এখানে যেহেতু x = 0, সো এটা বসায় দিলে আমরা দেখতে পাই যে ওমেগা এ হচ্ছে এখানে ভি ম্যাক্সিমাম বা ভেলোসিটি ম্যাক্সিমাম হয়, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এরপর আমরা যেই জিনিসটা দেখি না সেটা হচ্ছে একাধিক স্প্রিং যদি থাকে। সো একাধিক স্প্রিংয়েরগুলো এগুলো তেমন একটা আসে না বোর্ড পরীক্ষায়, তাও দেখে রাখো। যদি তোমার দুইটা স্প্রিং সমান্তরালে বেঁধে দেওয়া হয়, এই যে এটা একটা স্প্রিং ছিল, বুঝছো? যেটা কিন্তু আলাদা আলাদা,
আলাদা আলাদা দুইটা স্প্রিংকে কানেক্ট করা হয়েছে। এটা একটা স্প্রিং ছিল অর্ধেক, এটাকে এখানে জোড়া লাগানো হয়েছে, এন্ড এই দুটো স্প্রিং একসাথে জোড়া লাগায়া এরপর হচ্ছে গিয়ে তোমার কি হয়েছে, একটা ফোর্স দিয়ে টানা হয়েছে বা এখানে একটা ভর ঝুলাই দেওয়া হয়েছে, যার কারণে এটা নিচের দিকে ঝুলে আছে বা নিচের দিকে হচ্ছে গিয়ে এটার একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, বুঝতে পারছো? তো এখানে ফোর্সটা কি, ফোর্সটা হচ্ছে গিয়ে দুইটা স্প্রিংয়ের ক্ষেত্রে কনস্ট্যান্ট, কারণ দুইটা স্প্রিং এভাবে হচ্ছে গিয়ে ধরো এখানে একটা কলম ছিল আর একটা কলম এভাবে, সো নিচে একটা কিছু ঝুলাই দেওয়া হয়েছে, দুইটাই সমান বল কি করবে, দুটাই সমান বল উপলব্ধ করবে, বুঝতে পারছো? সেখানে এফও কনস্ট্যান্ট, আবার এই দুটার যেই স্মরণ হয় প্রসারিত হয় সেই এক্স ইকুয়ালও কি হয়, কনস্ট্যান্ট হয়, এক্স ইকুয়ালও কনস্ট্যান্ট হয়। অ্যান্ড এই দুটার স্প্রিং ধ্রুবক ডিফারেন্ট, বুঝছো? K1 এই যে প্রথম স্প্রিং যেটা আছে সেটা স্প্রিং ধ্রুবক অবভিয়াসলি K1 আর এটা হচ্ছে অবভিয়াসলি K2। দুটা স্প্রিং ধ্রুবক ডিফারেন্ট হওয়ার পরেও এখানে যখন তুমি একটা সমান ফোর্স অ্যাপ্লাই করো, নিচেরটা কিছু ঝুলায় দাও, mg ধরো আছে mg ইকুয়াল f, সো এইটা ঝুলাই দিষ্ট হচ্ছে, এই দুইটাই হচ্ছে গিয়ে দুইটা স্প্রিংয়ে সমান বল অনুভব করবে, কোনোটা কম কোনোটা বেশি অনুভব করবে না। অ্যান্ড এই দুইটা স্প্রিং সমান্তরালে নাই কিন্তু শ্রেণীতে আছে, ঠিক আছে, শ্রেণীতে আছে। সো শ্রেণীতে থাকার কারণে তোমরা হচ্ছে চলতরিতের ক্ষেত্রে কি শিখছিলা, যখন দুইটা রোধ শ্রেণীতে থাকে তখন তুল্য রোধ হয় ওই দুইটা রোধের জাস্ট যোগফল R1 অ্যান্ড R2, দুইটা যদি রোধ থাকে তাহলে তাদের হচ্ছে গিয়ে শ্রেণীতে থাকলে যোগ করে দাও, আর সমান্তরাল থাকলে কি করো, সমান্তরাল থাকলে 1 ডিভাইডেড বাই R1 প্লাস 1 ডিভাইড বাই R2 এভাবে করো, রাইট? মানে তুল্য রোধ বের করার ক্ষেত্রে। বাট এখানে যদি তুমি হচ্ছে গিয়ে এখানে তুল্য হচ্ছে গিয়ে স্প্রিং ধ্রুবক বাইর করতে চাও তাহলে শ্রেণীতে থাকলে ঠিক উল্টাটা করবা, K is equal 1 ডিভাইডেড বাই K1 প্লাস 1 ডিভাইডেড বাই K2 এটা অ্যাপ্লাই করে। অ্যান্ড যদি সমান্তরালে থাকে তাহলে হচ্ছে গিয়ে ফোর্স যেটা আছে এটা নিচের দিকে কাজ করে, অ্যান্ড এখানে K1 আর K2 থাকে, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে সমান্তরালে থাকলে K1 প্লাস K2 দিয়ে হচ্ছে গিয়ে তুমি তুল্য স্প্রিং ধ্রুবক বের করতে পারবা, বুঝতে পারছো? অ্যান্ড এখানে আমি এটাও লিখে দিচ্ছি যে স্প্রিং ধ্রুবক ইকুয়াল K ইকুয়াল m ওমেগা স্কোয়ার, এখান থেকে ওমেগা বাইর করতে পারো, অ্যান্ড ওমেগাটা হচ্ছে গিয়ে যদি T ইকুয়াল 2 পাই ডিভাইডেড বাই ওমেগা বা কৌণিক কম্পাঙ্কর সাথে যেই পর্যায়কালের সম্পর্ক আছে সেখানে যদি ওমেগার ভ্যালুটা বসায় দাও তাহলে 2 পাই রুট ওভার m ডিভাইডেড বাই K পাওয়া যাবা, বুঝতে পারছো? অ্যান্ড এখানে mটা চেঞ্জও হইতে পারে, কেমনে হইতে পারে, যদি একটা ছোট ভর নিচে ঝুলাই দেওয়া হয় তাহলে কিন্তু এই m এর সাথে ওইটাও যোগ হবে m2টাও, বুঝছো? সো এভাবে হচ্ছে কি mটা চেঞ্জ হইতে পারে, বাট Kটা কি হয়, অলওয়েজ কনস্ট্যান্টই হয়, অ্যান্ড 2পাইও কনস্ট্যান্ট। সো এভাবে হচ্ছে এখান থেকে তুমি পর্যায়কাল বের করতে পারবা। সো আশা করি এই সব কিছু মোটামুটি বোঝা হয়েছে। অ্যান্ড এগুলো তো তুমি আমি আগে দেখাই দিছিলাম যে লিফটের ক্ষেত্রে হচ্ছে কি কীভাবে তোমার নিচের ত্বরণ যেটা আছে সেটা চেঞ্জ হইতে পারে, কমতে পারে বা বাড়তে পারে, অ্যান্ড স্পেসে বা সেন্টারে হচ্ছে গিয়ে টি ইকুয়াল ইনফিনিট হয়, অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে এই সব কিছু উপরে উঠলে নিচে নামলে এসব আমরা দেখছি। সো এটাই ছিল মোটামুটি আজকে আমাদের পর্যায়বৃত্ত গতির যে চ্যাপ্টারটা আছে সেটার একটা কমপ্লিট রিভিশন ক্লাস। আমি হচ্ছে গিয়ে তোমাদের যদি রেসপন্স ভালো পাই তাহলে হচ্ছে সামনে আমি ফিজিক্সের মোটামুটি সবগুলো চ্যাপ্টার কয়েকদিনের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, অ্যান্ড একটা ম্যারাথন ক্লাস থাকবে যেখানে জাস্ট আমার যে শর্ট নোটটা আছে সেই শর্ট নোটে যত ইম্পর্টেন্ট পেজগুলো আছে বা এই সূত্রগুলো একসাথে লেখা আছে সেই সবগুলো একসাথে করে পুরো ফিজিক্স ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপারের একটা ক্লাসের মধ্যে 1 ঘন্টার মধ্যে পুরো চ্যাপ্টার রিভিশন দিয়ে দেওয়ার একটা ক্লাস দিতে পারি ইনশাল্লাহ। সো ইয়েস, সবাই দোয়া করবো। আর আমার যদি কোথাও এই ক্লাসে ভুল ত্রুটি হয়ে থাকে, অ্যাজ আমি হচ্ছে গিয়ে প্রায় ক্লাস নিতে গিয়ে একটু নার্ভাস হয়ে যায়, তেমন একটা আগে ক্লাস নেওয়া হয় না, তো এই জন্য তো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।